প্রধানমন্ত্রী ফিরে এলেন এবং তার এই চীন সফরকে মহাচীনের প্রাচীর টপকিয়ে মহাচীন বিজয় এরকমভাবেই সংসদে উত্থাপিত হয়েছে এবং সরকার এবং বিরোধী দল টেবিল চাপড়ে প্রচণ্ড সমঝোতা নিয়ে একে অপরের সঙ্গে গলাগলি করে প্রধানমন্ত্রীর এই চীন সফরকে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে পার্লামেন্টে তিনি যেটি বলেছেন সেটি হলো তিনি বাংলাদেশের স্বার্থ রক্ষা করেছেন। আর বিরোধী দল বলেছে যে ওখানে যে সকল সমঝোতা স্মারক MOU স্বাক্ষর হয়েছে সেগুলো যেন পার্লামেন্টে উপস্থাপিত হয়। অন্যদিকে যে সকল বার্নিং ইস্যু ছিল, আমাদের 1 নম্বর বার্নিং ইস্যু ছিল যে রোহিঙ্গাদের সমস্যা সমাধান করা। তো রোহিঙ্গাদের এই সমস্যা চীন যেভাবে সমাধান করতে চাচ্ছে ঠিক সেভাবে যদি আমি যতটুকু নিজে বুঝি, এটা মানে চীন বলেছে বা সরকার বলেছে নট লাইক দ্যাট। আমি যতটুকু বুঝি তাতে করে চীনের কথা মতো যদি বাংলাদেশ চলে তাহলে একেবারে উইদিন 24 ঘন্টার মধ্যে পুরো কক্সবাজার অঞ্চলে যুদ্ধ শুরু হয়ে যাবে। কারণ কি? কারণ হলো যে আমাদের সীমান্তের ওপারে আরাকান আর্মি যারা ক্ষমতা দখল করে আছে, আরাকান আর্মির সঙ্গে চীনের যোগাযোগ আছে, কিন্তু চীন এখানে আরাকান আর্মিকে রেখেছে প্রক্সি হিসেবে। তাদের সাথে সম্পর্ক ঠিক অস্ত্র দিচ্ছে না, সাপ্লাই দিচ্ছে না, আবার সম্পর্ক খারাপ করছে না। আবার আরাকান আর্মিও চীনের সঙ্গে আলোচনার দরজা বন্ধ করেনি। আর অন্যদিকে নেপিদোতে অর্থাৎ মায়ানমারের রাজধানী যেটাকে ইয়াঙ্গুন বলা হয়, সেই ইয়াঙ্গুনে যে সরকার আছে, সামরিক জান্তা সরকার, সেই সরকারের উপর চীনের একছত্র আধিপত্য। তো চীন চাচ্ছে যে ওই পাশ থেকে যদি সেই চীনে সহযোগিতা নিয়ে বিমান স্ট্রাইক, এয়ার স্ট্রাইক করা হয় আরাকান আর্মির উপর, এবং একই সঙ্গে যে স্থলবাহিনী দিয়ে একটা পুরোদমে যুদ্ধ শুরু হয়ে যায়। এবং এই দিক থেকে বাংলাদেশের দিক থেকে যদি এই রোহিঙ্গাদের মধ্যে লাখ লাখ অনুসারী রয়েছে, আরসা অস্ত্রধারী আছে কয়েক হাজার, অ্যাটলিস্ট 20 থেকে 25 হাজার অস্ত্রধারী আছে আরসা। তো এই আরসাকে যদি সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ সরকার প্রমোট করে এবং আরাকান আর্মিকে মানে দুই দিক থেকে চাপ সৃষ্টি করা হয়, তাহলে আরাকান আর্মি পালিয়ে যাবে এবং সেখানে যে ভ্যাকুম তৈরি হবে তখন আলোচনা করে সরকারের সাথে যোগাযোগ করে রোহিঙ্গাদেরকে সেখানে নেবে। এই গেল চীনের প্রস্তাব। আমেরিকার প্রস্তাবটা কি? একেবারে উল্টো। আমেরিকা চাচ্ছে যে এখানে আরাকান আর্মিকে বাংলাদেশ আর্মি সহযোগিতা করুক এবং রোহিঙ্গাদের মধ্যে মিয়ানমারের যে কেন্দ্রীয় সরকার চীনপন্থী যে সকল অস্ত্রধারী রয়েছে তাদেরকে নিরস্ত্র করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক অথবা যা ইচ্ছা তাই করা হোক, এখানে বাংলাদেশকে পরিপূর্ণ লিবার্টি দেওয়া হবে এবং এই জন্য আমেরিকা সব রকম সহযোগিতা করবে। এর বাইরে ভারতের যাকে বলা হয় স্বার্থ রয়েছে, মারাত্মক স্বার্থ রয়েছে। তো তাদেরও মানে প্রচণ্ড রকম চাপ রয়েছে বাংলাদেশের উপরে। তো সেটা অন্য প্রসঙ্গে আলোচনা করবো। কাজে এখানে আসলে বাংলাদেশকে চীনের কথা মতো চলা এই মুহূর্তে সম্ভব না। এবং শেখ হাসিনা যে কাজটি করেছেন শেষ সময় পর্যন্ত তিনি চীনের সেই কথা পালন করেছেন, তারপর মিয়ানমার কেন্দ্রীয় সরকারের প্রতি নির্ভর করেছেন। অথচ যখন যুদ্ধ একেবারে তুঙ্গে, ঠিক সেই সময়টিতে যদি আপনি ধরেন মার্চ মাসে 2024 সালের মার্চ মাসে সারা বাংলাদেশ কিন্তু তখন বলছিল যে আরাকান আর্মিকে সাপোর্ট দেওয়ার জন্য, এমনকি মিলিটারি যত বিশেষজ্ঞ রয়েছে সবাই আরাকান আর্মিকে সাপোর্ট দেওয়ার কথা বলছিল। এবং সেই সময়টাতে যদি শেখ হাসিনা আরাকান আর্মিকে সাপোর্ট দিতেন আজকে এই রোহিঙ্গা সমস্যাটা সমাধান হয়ে যেত। 2 নম্বর হলো এই জুলাই আগস্ট বিপ্লবের দিকে যেতেই না। কারণ হলো যুদ্ধ যখন একটা দেশের সঙ্গে একটা যুদ্ধ অবস্থা হয় তখন অভ্যন্তরীণ ক্ষেত্রে এমনি জরুরি অবস্থা জারি থাকে, ফলে শেখ হাসিনাকে ক্ষমতা হারাতে হতো না। কিন্তু এখন যে পরিস্থিতি সেই পরিস্থিতি শেখ হাসিনার পর্যায়ে নেই। এখন হলো আরাকান আর্মি তারা ওখানে একেবারে জেঁকে বসেছে, বেশিরভাগ অঞ্চল তাদের দখলে। একমাত্র মিয়ানমার থেকে এয়ার স্ট্রাইক করা ছাড়া তাদেরকে আসলে তেমন ক্ষয়ক্ষতি করা সম্ভব নয়। সে অবস্থাতে বাংলাদেশ এখন আরাকান আর্মির সাথে আগের মতো নেগোসিয়েশন করতে পারছে না এবং আরাকান আর্মি বাংলাদেশের জাহাজগুলো ওখান থেকে চলাফেরা করতে দিচ্ছে না। বাংলাদেশ থেকে অনেক লোককে ধরে নিয়ে যাচ্ছে, জেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে। ঠিক ভারত সীমান্তে যেভাবে
বিএসএফ যে কাজগুলো করছে তার চেয়ে আরও বেশি নিষ্ঠুরতা নিয়ে আরাকান মায়ানমার সীমান্তে বাংলাদেশের জনগণ, নাবিক, জেলে, এমনকি বিএসএফ থেকে শুরু করে যারা আছে সবার সঙ্গে সেম ব্যবহার করছে। সেটা বুঝেন ওখানে পরিস্থিতিটা কতটা জটিল। এর মধ্যে আরাকান আর্মির তাড়া খেয়ে ভারতপন্থী যে গ্রুপটি রয়েছে কুকি চীন গ্রুপ, একদিকে চীনপন্থী আরসা রয়েছে বাংলাদেশের মধ্যে, ঠিক রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে, আর তারা আরসার অনেক সদস্য কক্সবাজার অঞ্চলে ছড়িয়ে পড়েছে। অন্যদিকে কুকি চীন যারা আছে তারা বান্দরবন জেলার যে গহীন অরণ্যে অ্যাটলিস্ট 10,000 সশস্ত্র যোদ্ধা এই সীমান্তের মধ্যে ঢুকে তারা নিয়মিত বেতন পাচ্ছে, ভাতা পাচ্ছে দীর্ঘদিন ধরে ভারতের মদদে। বুঝছেন ব্যাপারটা ওখানে কতটা জটিল আছে। তো সেখানে চীনের সঙ্গে এই বিষয়টা নিয়ে কোনো আলোচনায় পৌঁছানো যাবে বা চীনকে কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে বা চীনের সাথে কমপ্লাই করা যাবে, এটি বলতে গেলে অসম্ভব একটা বিষয়। সময়ের 1 ফুট, অসময়ের 10 ফুট। আমাদের 3টি ঐতিহাসিক ভুল হয়েছে এই রোহিঙ্গাদেরকে নিয়ে। প্রথমত তাদেরকে আশ্রয় দেওয়া, দ্বিতীয় হলো এই রোহিঙ্গাদেরকে নিয়ে যখন আন্তর্জাতিক রাজনীতি চলছিল, অর্থাৎ ওই সময়তে তুরস্ক ঢুকে পড়ে, ওই সময়তে আমেরিকা ঢুকে পড়ে এই রোহিঙ্গাদেরকে কেন্দ্র করে, ওই সময় সেই জাতিসংঘ ঢুকে পড়ে। আমরা এই পুরো প্রক্রিয়াটিতে যদি তাদেরকে সিল করে দিতাম যে নো, এটা হবে না, তোমরা যদি তাদেরকে সাহায্য করতে চাও বাংলাদেশ সীমান্তে নয়, নো ম্যানস ল্যান্ডে নিয়ে যাও, আদারওয়াইজ আমাদের এই সীমান্তে আমি এই তোমাদেরকে তৎপর করতে দেবো না, যতক্ষণ পর্যন্ত তারা আমাদের এখানে আসে দে উইল বি সিল্ড। এই গেল 2 নম্বর ভুল। আর 3 নম্বর ভুল হলো এই যখন আরাকান আর্মি তারা বিজয়ের দ্বার প্রান্তে ছিল, ঠিক সেই সময় আরাকান আর্মিকে সাহায্য করলে এটা 1 সপ্তাহের মধ্যে এই সমস্যাটা সমাধান হয়ে যেত। বাংলাদেশের মিলিটারি এক্সপার্ট তারা বলেছিলেন, আমরা যারা নন মিলিটারি এক্সপার্ট আমরাও কিন্তু ওই সময়টাতে অনেকে বলেছিলাম যে এই সময় বাংলাদেশে একটা স্ট্যান্ড নেওয়া উচিত। দ্বিতীয়ত হলো শেখ হাসিনার জমানাতে এই যে ঘটনাগুলো, মানে আরাকান আর্মির সাথে তখন আরাকান আর্মি এতটা শক্তিশালী ছিল না। যখন রোহিঙ্গার সমস্যা হলো তখন কতগুলো আর্মি ক্যাম্প ছিল ওখানে মায়ানমার সেন্ট্রাল গভর্নমেন্টের। তখন এই আমাদেরই গোয়েন্দা সংস্থার লোকজন আছে, দেশি মদতে হতে পারে, বিদেশি মদতে হতে পারে, ওখানে এই রোহিঙ্গাদের কয়েকটা গ্রুপকে দিয়ে ওই আর্মি ক্যাম্পে আক্রমণ চালায়। এবং তখন এই সরকারের সাথে সেই চীনের এবং মায়ানমারের সম্পর্কটা তলানিতে পৌঁছে, এবং মায়ানমার সরকার ওটার প্রেক্ষিতে সেই যে ওখানে একটা এথনিক ক্লিনজিং চালায় অং সান সু চির জমানাতে। ওই যে রোহিঙ্গা শুরু হলো, তার শুরুটা থেকে আপনি মানে শেখ হাসিনার সরকারের যে ভুলগুলো আপনি অস্বীকার করতে পারবেন না। এখন সেটা তিনি করতে পারেন, তার আমলের গোয়েন্দা সংস্থা করতে পারে, আর্মি করতে পারে, এই জিনিসগুলো কিন্তু আমাদের যে একেবারে দোষ নাই, নট লাইক দ্যাট। আপনাদের মনে আছে ওই সময়টাতে মায়ানমারের সেনা ক্যাম্পে আক্রমণ করেছিল এই রোহিঙ্গারা, এবং ওর পিছনে বাংলাদেশের মদত ছিল বলে সেই নেফিদো মানে মায়ানমারের জান্তা সরকার অভিযোগ করছে। এবং এই ঘটনার প্রেক্ষিতে মায়ানমারে সেনা শাসন চলে আসলো এই আরাকানের ঘটনাকে কেন্দ্র করে, এবং অং সান সু চি জেলে চলে গেল। এবং অং সান সু চি যখন জেলে চলে গেল তখন আমেরিকার সব রাগ বাংলাদেশের প্রতি আসলো। এই যে শেখ হাসিনার বিরুদ্ধে তাকে উচ্ছেদ করার যে রাগ, এই রাগটা আসলো এই কারণে যে এই যে মিয়ানমার ক্রাইসিস, রোহিঙ্গা ক্রাইসিস, এটা তো অং সান সু চির গণতান্ত্রিক সরকার যার প্রতি আমেরিকার ছায়া ছিল, এই পুরো সমস্যাটা সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ জামানাতে। এই কারণে তারা এই যে রোহিঙ্গাদেরকে ওখানে মায়ানমার সরকারের বিরুদ্ধে লাগিয়ে দেওয়ার কারণে কী হলো, সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া চলে গেল, আর্মি চলে আসলো, চীনের আধিপত্য প্রতিষ্ঠা হয়ে গেল। ফলে বুঝেন বিষয়টা কতটা জটিল হয়ে ক্ষীর হয়ে গেছে, এবং এখন এটা কোন অবস্থার মধ্যে আছে। এগুলো একটা। দ্বিতীয় যে সমস্যাটা শেখ হাসিনা জমানাতে হয়েছিল তিস্তা প্রকল্প। তিস্তা পানি চুক্তি হবে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে, কিন্তু পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির সাহায্য লাগবে। কিন্তু মমতা ব্যানার্জির উপর আমেরিকার ডিপ স্টেটের একটা ছায়া ছিল। এইবার প্রথম এই মমতা ব্যানার্জি সেই আমেরিকান ডিপ স্টেটে থাকা সত্ত্বেও মমতা ব্যানার্জি আউট হয়ে গেল। এবং মমতা ব্যানার্জি আউট হওয়ার পেছনে আওয়ামী লীগের ওখানকার যারা বিজেপি রয়েছে, বাংলাদেশে হিন্দু রয়েছে, এবং শেখ হাসিনা, তাদের একটা বিরাট ভূমিকা আছে। তো যা হোক, এখন এই মমতা ব্যানার্জির জন্য আসলে তিস্তা চুক্তিটি নরেন্দ্র মোদী স্বাক্ষর করতে পারেননি। এখন তিস্তা চুক্তি স্বাক্ষরিত হয়নি, কিন্তু ওই জন্য চীন বারবার তার একটা প্রকল্প তৈরি করলো, তিস্তা ব্যারেজ প্রকল্প। যে ঠিক আছে, ভারত যদি পানি নাও দেয়, এই বর্ষা মৌসুমে যে পানিগুলো আছে সেটা ওয়াটার ম্যানেজমেন্ট করে আমরা এইভাবে একটা কাজ করতে পারবো, উজান থেকে পানি না আসলেও, বা এখন যে পানি আসে এতেও হবে। কিন্তু এটা তো ভারত করতে দেবে না। এর কারণ হলো এই চীনের যে ফন্দি ফিকির, এখানে শুধুমাত্র আমাদের উপকারের জন্য নয়, সেই উপকারের পেছনে তাদের একটা সামরিক কুমতলব আছে। তখন ভারত বলল যে তিস্তা তোমরা ব্যারেজ করতে চাও, ভালো কথা,
চীনের অর্থ লাগবে না, আমরা সেই ব্যারেজটা করে দেব। তো শেখ হাসিনা বলল যে ঠিক আছে, করে দাও, তুমি পানি চুক্তি করো, নচেৎ তিস্তা ব্যারেজটা করে দাও। ওদিকে চীন বলছে আমাদেরটা নাও। এখন ভারতের তিস্তা প্রকল্প বনাম সেই ব্যারেজ প্রকল্প, তো ওখানে ভারতের সাথে দুটো, একটা হলো তিস্তা পানি চুক্তি আর একটা হলো ব্যারেজ চুক্তি। তা শেখ হাসিনা প্রাণান্ত চেষ্টা করছিলেন টুইন করার জন্য, অর্থাৎ যদি পানি চুক্তি হয়ে যায় এবং ভারতের সাথে তিস্তা ব্যারেজ হয়ে যায় তাহলে বাংলাদেশের একেবারে 16 কলা পূর্ণ। অন্যদিকে যদি চীনের দিকে চলে যায় তাহলে ভারতে তার যে দরজা রাস্তা বন্ধ হয়ে যায়। চীনের মূল যে ক্যারেক্টারিস্টিক সেটা হলো চীন কখনোই কারো পার্মানেন্ট বন্ধু নয় এবং কারোর সঙ্গে টাকার বাইরে, অর্থের বাইরে, ব্যবসা বাণিজ্যের বাইরে সে কোনো চিন্তাই করে না। কাজেই শেখ হাসিনার তো পলিটিক্যাল শেল্টার দরকার, সামটাইমস অর্থ দরকার, লজিস্টিক সাপোর্ট দরকার, গোয়েন্দা সাপোর্ট দরকার, রয়ের সাপোর্ট দরকার, মোসাদের সাপোর্ট দরকার, সিআইএর সাপোর্ট দরকার। এই কম্প্যাক্ট যে সলিউশন এটা তাকে নরেন্দ্র মোদী বা দিল্লি দিতে পারত, কিন্তু চীন বা পাকিস্তান কিংবা আমেরিকা, চীন অর্থ দেবে, পাকিস্তান দুষ্টু বুদ্ধি দেবে, আর আমেরিকা মাতব্বরি করবে। এটা দিয়ে শেখ হাসিনা পারছিল না, আর না পারার কারণে চীনের সাথে সর্বশেষ তার সম্পর্কটা নষ্ট হয়ে যায়। এই অবস্থাতে মানে শেখ হাসিনা চলে গেলেন, আর আমাদের এই গত 2 বছরে যত সমস্যা, সেই সমস্যা আগে যা ছিল শেখ হাসিনার জামানাতে তার চেয়ে আরও 10 গুণ বেড়ে গেছে। তিস্তার সমস্যা বেড়ে গেছে, চীনের সাথে সম্পর্ক জটিল হয়ে গেছে, ভারতের সাথে সম্পর্কের দরজা বন্ধ হয়ে গেছে, আমাদের যতটুকু অর্থনৈতিক সঙ্গতি আছে সেটা বন্ধ হয়ে গেছে, আমেরিকার সাথে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে। মধ্যেগণে ইনুস, এনসিপি, জামাত তারা যে একটা জটিল পরিস্থিতি সৃষ্টি করেছে পুরো রাজনীতির অঙ্গনে, এখন কি যে হচ্ছে কেউ বলতে পারবে না। নো বডি ইজ হ্যাপি, কেউ সুখী নয়। এখানে শিয়ালেরা বাঘের মতো হুঙ্কার দিচ্ছে, বাঘেরা ছাগলের মতো ভ্যা ভ্যা করছে, ছাগলেরা সিংহের গর্জন দিচ্ছে। দেশে এলো কলিকাল, ছাগলে চাটে বাঘের গাল। এখানকার রাজনীতিতে মরীচিকা চলছে, আমরা বুঝতে পারছি না যে মরুদ্যান কত দূর, পানি কোথায় আছে, আমাদের প্রাণ কোথায় আছে, ভ্রমরা কোথায় আছে, কিন্তু আমরা এই মনে হয় যে এখানে গেলে আজকে আমরা সেই এই কাজ করলে উন্নতি লাভ করতে পারবো। যে আমাদেরকে, আমরা এতটা বিপদে, যে আমাদেরকে আশ্বাস দিচ্ছে আমরা সঙ্গে সঙ্গে তাকে বিশ্বাস করছি। তো এর প্রেক্ষিতে প্রধানমন্ত্রী যখন মালয়েশিয়া গেলেন সবাই ধারণা করলেন যে মালয়েশিয়াতে যাওয়ার সাথে সাথে বিরাট একটা শ্রমিকের ওয়ার্ক অর্ডার তারা পাবেন, 20 লাখ বা 10 লাখ শ্রমিক নেবে, 5 লাখ শ্রমিক নেবে, এরকম একটা অর্ডার, বাংলাদেশ খুশিতে আনন্দে বন্যা বইবে। এরপর যখন চীনে গেলেন, চীন থেকে বিমান কেনা হবে, ভারত ভয়ে থরথর করে কাঁপবে, পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হবে, তিস্তা ব্যারেজ তৈরি হয়ে যাবে, এবং চীন সরকারের পিছনে দাঁড়িয়ে বলবে যা ইচ্ছে তাই করো, আপনাদেরকে আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিলাম, কোনো ভয় ডর নেই, কেউ আপনাকে, আওয়ামী লীগ কিছু করতে পারবে না, ভারত কিছু করতে পারবে না, আমেরিকা কিছু করতে পারবে না, আমরা আপনার সঙ্গে আছি। কিন্তু দেখা গেল দুটো সফরই আনাকুম জানাকুম, ইট ওয়াজ মোর দ্যান নাথিং। ইংরেজিতে যদি বলি, ইট ওয়াজ মোর দ্যান নাথিং। মানে বোগাসবো, কোনো কিছু না হওয়ার চাইতেও মানে যদি অথর্ব কোনো কিছু থাকে সেটাকে বলা হয় ইট ইজ মোর দ্যান নাথিং। তো সেদিক থেকে আমরা সুন্দর জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান দেখেছি, গেলেন, আসলেন, সুন্দর কথা বললেন, এভরিথিং ভেরি নাইস, কিন্তু প্রতিটি অন্তঃসার শূন্য। দীর্ঘমেয়াদে মার্কিলিস্তানের সাথে, মানে মালয়েশিয়ার সঙ্গে, চীনের সঙ্গে একটা সম্পর্ক স্থাপিত হবে, কিন্তু ইমিডিয়েটলি এই মুহূর্তে সরকারের যেটি দরকার সেগুলো কুইনাইন দরকার, সেই কুইনাইন হচ্ছে না। ফলে সরকারের পরবর্তী গন্তব্য কোথায়? আমেরিকাতে, ইউরোপে, নাকি ভারতে? এবং সরকারের যে চলমান সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো সরকার